সরকার পরিচালনা করছেন কিনা। ইউনূসের উপদেষ্টাদের এমন অবস্থা হয়েছে যে ক্ষমতা ছাড়তে না ছাড়তেই প্রথম ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে ডেকে বিস্তারিত সাক্ষাৎকার দিয়ে বললেন যে ইউনূসের সরকারের যা যা দোষ সেসবের মধ্যে কিচ্ছুতে তিনি ছিলেন না, সব দোষ করেছে ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট, যেই কিচেন ক্যাবিনেট নাকি ইউনূসের সঙ্গে মিলে সরকারটা পরিচালনা করত। আর তাদের মতো সহজ সরলরা বারবার পদত্যাগ করতে চেয়েছেন বটে, কিন্তু ইউনূসের অনুরোধে শেষ পর্যন্ত আর পদত্যাগ করে ওঠেন নাই। মানে 18 মাস ধরে ক্ষমতা ভোগ করেছেন, মন্ত্রিত্ব থেকেছেন, সকল সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, ক্ষমতা এক্সারসাইজ করেছেন। এরপর যে মাত্র ক্ষমতা গিয়েছে সাথে সাথে বলেছেন যে তারা একদম সহজ সরল কিচেন ক্যাবিনেটের সব দোষ। এরপরে তো সেই কিচেন ক্যাবিনেটে কারা আছেন সেটা রীতিমতো এক রকমের বিস্তারিত বর্ণনা দিয়ে বুঝিয়েই দিল দৈনিক মানবজমিন পত্রিকা। এবং তখন বুঝতে বাকি থাকলো না যে সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, আসিফ নজরুল সহ একটা ইউনূস গং ছিল ইউনূসের এই উপদেষ্টা মণ্ডলীর ভেতরেই, যারা কিনা মানবজমিন পত্রিকা বলছেন যে হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া থেকে শুরু করে নানা রকম নৈরাজ্য ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দেওয়ার ধান্দায় ছিলেন। এবং এই কিচেন ক্যাবিনেটের সদস্যরা যে বিভিন্ন বিদেশি দূতাবাসের সঙ্গে, বিদেশি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন নিয়মিত, সেটাও মানবজমিন তখন তাদের সেই প্রতিবেদনে লিখেছিল। এরপর ওই কিচেন ক্যাবিনেটের এক সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, যাকে সবচেয়ে প্রভাবশালী সদস্য বলে মনে করা হয়, যাকে সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একজন মনে করা হয়, সৈয়দা রিজওয়ানা হাসান আবার সংবাদ মাধ্যমকে ডাক দিলেন। টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বললেন তাদের হয়তো অনেক ভুল হয়ে থাকতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনটা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন যে চরমপন্থীরা মেইন স্ট্রিমে, মূল ধারায় আসতে পারেনি। মানে শেষ পর্যন্ত তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেন নাই, তারা দেশের এমন উপকার করেছেন যে শেষ পর্যন্ত তারা বিএনপিকেই ক্ষমতায় এনে ছেড়েছেন। আর আসিফ নজরুলও চলে গেলেন সংবাদ মাধ্যমে। বিবিসি বাংলার সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকারে তিনি বললেন যে না, তিনিও কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তবে মাঝে মাঝেই আইন এবং রাজনৈতিক সংস্কার এসব প্রসঙ্গে তার ডাক পড়তো বটে। আর সবচেয়ে বড় কথা, যদি বা তিনি কিচেন ক্যাবিনেটে ছিলেন, তিনিও খারাপ কাজে ছিলেন না। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে যে বাণিজ্য চুক্তিটি ইউনূস সরকার করে ফেলেছে, সেই চুক্তিটির বিষয়ে আইন উপদেষ্টা হলেও তার সঙ্গে কোনো আলাপ হয়নি। এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেরিয়ে এসেছেন। তিনি যমুনা টেলিভিশনকে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। তিনিও বলেছেন না, তিনি কোনো খারাপ কাজের সঙ্গে ছিলেন না, তিনি ওই কিচেন ক্যাবিনেটে ছিলেন না। কিচেন ক্যাবিনেটে যারা ছিল তাদের সঙ্গে তার একটা বিশেষ কারণে এক সভায় তাকে ডাকলে সাক্ষাৎ হয়ে যায়, এবং তখন তিনি জানতে পারেন যে ওই কিচেন ক্যাবিনেটের কথাতেই সরকারটা পুরো পরিচালিত হচ্ছিল, যদিও তার ওই ব্যক্তিদের সরকার পরিচালনার তেমন অভিজ্ঞতা কোনো ছিল না। কিন্তু যেহেতু সর্বোচ্চ পর্যায়ে, উচ্চ পর্যায়ে তাদের কথাই শোনা হতো, কাজেই তারাই সরকারটা চালাতেন। মানে ইউনূস সাহেব যেহেতু তাদের কথা শুনতেন, কাজেই তারাই সরকারটা চালাতেন। এখন তৌহিদ হোসেন ওই 7 জনের নাম বলেছেন কিনা যমুনা টেলিভিশনের সাক্ষাৎকারে বলা যায় না। আজকে যতটুকু যমুনা টেলিভিশন সংবাদে শুনিয়েছে সেখানে উনি কোনো নাম উচ্চারণ করেন নাই, কিন্তু যমুনা টেলিভিশন 7 জনের ছবি দেখিয়ে দিয়েছে। আর এরপর সংবাদপত্রগুলো কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তে চলতো অন্তর্বর্তী সরকার, 3 বার নাকি তৌহিদ হোসেনও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। ইত্তেফাক বলছে যে অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটা কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং তৌহিদ হোসেনের ওই সাক্ষাৎকারটার সঙ্গে যমুনা টিভি যাদের ছবি দেখিয়েছে পর্দায়, তার মধ্যে ইউনূসের চারপাশে তারা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, এই যে ব্যক্তিরা, এদের ছবি
তো দিয়েছেই, এদের কথা তো আমরা আগেও শুনেছি। এর পাশাপাশি তারা সালেউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ছবিও দেখিয়েছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি শুধু যে কিচেন ক্যাবিনেটের কথা বলেই তার এই বিস্ফোরক সাক্ষাৎকার শেষ করেছেন তাই নয়, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে ডিপ স্টেট যে সক্রিয় ছিল সে কথা খুব স্বাভাবিকভাবেই স্বীকার করে নিয়ে তিনি বলেছেন অবশ্যই সব কিছুর পেছনেই ডিপ স্টেট তো থাকতেই হবে। এবং তার চেয়েও বিস্ফোরক তিনিও বলেছেন, তিনিও বা যদিও পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও নাকি নির্বাচনের মাত্র 3 দিন আগে কেন ইউনূস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা বাণিজ্য চুক্তি করতে হলো সে বিষয়ে কিচ্ছু জানতেন না। এবং তৌহিদ হোসেনও বলেছেন তিনবার তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন, তবে ইউনূস সাহেব এটা সরকারের জন্য খুব বিব্রতকর হয়ে যাবে বলায় তিনি আর শেষ পর্যন্ত পদত্যাগ করেন নাই, মন্ত্রী পদেই বসে থেকেছেন। ইউনূস সরকারের কোনো পাপের ভাগ যে এখন আর এমনকি কিচেন ক্যাবিনেটে থাকা আসিফ নজরুল, রিজওয়ানা হাসানরা থেকে শুরু করে যারা বলছেন তাদেরকে কিচেন ক্যাবিনেটে নেওয়া হয় নাই, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও নিতে চাচ্ছেন না। তার প্রমাণ তৌহিদ হোসেন শুধু যে মার্কিন চুক্তি সম্পর্কে তিনি কিছু জানতেন না সেটা বলেই থেমেছেন তাই নয়, তিনি বলেছেন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে ফিরে আসবে, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে বা এরকম কিছু ভাববার কোনো কারণই নাই। তিনি বলেছেন তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এই সব মিলিয়ে প্রশ্ন জাগে যে যেই ডিপ স্টেটের কথা তৌহিদ হোসেন এতটা অবলীলাক্রমে বললেন এবং সেই ডিপ স্টেট যেই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, নিশ্চয়ই তৌহিদ হোসেনের মনেও প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের ভেতরে কারা কিচেন ক্যাবিনেট হবে সেটাও নিশ্চয়ই, মানে কোন উপদেষ্টারা মিলে সরকারটা পরিচালনা করবে সেটাও নিশ্চয়ই কোনো ডিপ স্টেটই ইউনূসকে ঠিক করে দিয়েছিলেন। আমি নিশ্চিতভাবে ধারণা করি যে তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটা শুনলে আবারও অনেকের মনে আমার মতো প্রশ্ন জাগবে যে ওই কিচেন ক্যাবিনেট যেমন প্রতি মঙ্গলবারে যমুনায় আলাদা করে বৈঠকে বসতো বলে তৌহিদ হোসেন সেই মন্ত্রিসভায় থাকার সময়ই জানতে পেরেছিলেন এবং মঙ্গলবারের ওই আন্তরিক বৈঠক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হতো সরকার পরিচালনার, তাহলে প্রশ্ন জাগে ওই কিচেন ক্যাবিনেট মানে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান শুভ্র, সালেউদ্দিন আহমেদরা এখনো কোথাও আলাদাভাবে বসে সরকার পরিচালনা করছেন কিনা। কারণ না হলে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকার কেন প্রশ্ন তুলছে না যে কি কারণে ওই সরকার সত্যিকার অর্থেই মাত্র 3 দিন আগে ওই চুক্তিটি করলো, যেই চুক্তিটির মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশকে একরকমের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুই থেকে বোয়িং বিমান পর্যন্ত সব কিছু কেনার এক দাসত্বের শৃঙ্খলে সরাসরি বেঁধে ফেলা হয়েছে। এবং প্রশ্ন জাগে যে ওই ডিপ স্টেটের কথায় যদি এখনো বর্তমান সরকার না চলে, ওই কিচেন ক্যাবিনেটের পরামর্শক্রমে যদি এই বর্তমান সরকারও পরিচালিত না হয়, তাহলে তৌহিদ হোসেন যে বলছেন যে তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরে আসবে, অথচ ইউনূস সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিল 2025 সালে এবং সেই অধ্যাদেশের মাধ্যমে দেওয়া নিষেধাজ্ঞাকে কিনা নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এসে আইনে পরিণত করলেন। প্রশ্ন তো জাগতেই পারে কোন ডিপ স্টেট এখনো কাজ করছে আর কোন হাওয়া বদলের আঁচ পেয়ে ইউনূস সরকারের একের পর এক উপদেষ্টা আমি ছিলাম না কিচেন ক্যাবিনেটে, আমি থাকলেও মার্কিন চুক্তির বিষয়ে জানতাম না, আমি থাকলে ঠিক 7.62 স্নাইপার কারা চালিয়েছিল বের করতাম, কিংবা আমি বিশ্বাস করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এসব কথা বলে একরকমের জনসমক্ষে আত্মসমর্পণ করছে এবং দোষ কাটিয়ে নিতে চাইছেন, সেগুলো খুব বড় প্রশ্ন বটে। সম্ভবত তৌহিদ হোসেন বুঝতে পারছেন হাওয়া বদলে যাচ্ছে, মানুষ জবাবদিহিতা চাইছে এবং ইউনূস সরকারের আমলে তারা যে একরকমের দেশটা বেচে দিয়েছেন ইউনূসের বিদেশি প্রভুদের নির্দেশনায় সেটাও বুঝতে শুরু করেছে। আর তৌহিদ হোসেনরা সম্ভবত কিছুটা শঙ্কিত, কিছুটা
উদ্বিগ্ন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। তৌহিদ হোসেন পরিষ্কার বলছেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, সেটা তো কোনো বাধ্যবাধকতা না থাকলে ইউনূস সরকারের করার কথা না, বরং তাদের এটা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার কথা। তবে নতুন সরকার, বিএনপি সরকার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই তৌহিদ হোসেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে, এবং তিনি বলেছেন এই কোনো দেশের পক্ষে নয়, সকল দেশের সঙ্গেই বন্ধু, সেটাই আগেও বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল এবং সেটাই তারেক রহমানকে ধরে রাখতে হবে। সম্ভবত তৌহিদ হোসেন পরিষ্কার বুঝতে পারছেন যে সেই নীতি থেকে সরে গিয়ে ইউনূস সরকার বিশেষ বিশেষ দেশের সঙ্গে যে মাখামাখি করছিলেন, সেই মাখামাখির নীতি থেকে সরে এসে যে জাল তারেক রহমানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সে জাল ছিঁড়ে বেরিয়ে এসে তারেক রহমানের পক্ষে স্বাধীন সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তাই বোধহয় তিনি বলছেন আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নেবে। তবে সেই নির্বাচনটা কবে অনুষ্ঠিত হবে, 5 বছর পরে নাকি তার আগেই, সে বিষয়ে কোনো মন্তব্য করেন নাই ইউনূসের